আজকে আমি যে বাসায় টিউশন করাতে এসেছি সেই বাসার মালিক অনেক বড়লোক। ঢাকা এবং চিটাগাংয়ে অনেকগুলো শপিং মলের মালিক তিনি। আর দুইটা মাত্র ছেলে মেয়ে। মেয়ে সিমি এবার এইচএসসি পরীক্ষা এবং ছেলের হাত ক্লাস 5 পড়ে। দুজনকে আমি প্রাইভেট পড়াবো। এখানে আমি বেশ কিছু পরিমাণ টাকা পাবো। এই জন্য এই টিউশনটা আমি অনেক চেষ্টা করে নিয়েছি। এই টিউশনটা করাতে পারলে ঢাকায় থেকে আমার পড়াশোনা ভালোভাবে হবে। আমি গ্রামের ছেলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়তে এসেছি। অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। গ্রাম থেকে বাবা মা আমার পড়াশোনার খরচ তেমন দিতে পারে না, তাই বন্ধুদের পরামর্শে টিউশনই করাচ্ছিলাম। কিন্তু টিউশনি করে যে টাকাটা পাচ্ছিলাম সেটাতেই হচ্ছিল না। বলতে গেলে এখন ভাগ্য ভালো, যেখানে টিউশন করাতে এসেছি এখানে করাতে পারলে আমার অন্য জায়গায় টিউশন না করালেও চলবে। তাই মনোযোগ দিয়ে এখানে দুই ভাই বোনকে পড়াতে শুরু করলাম। প্রতিদিন পড়াতে আসলে আমাকে এত আপ্যায়ন করা হয়, মনে হয় আমি তাদের বাসায় পড়াতে আসিনি, তাদের বাসায় জামাই এসেছি। বিষয়টা আমার কাছে ভালোই লাগে। গরিব ঘরে জন্ম নেওয়া একজন ছেলে উচ্চবিত্ত ফ্যামিলিতে এতটা সম্মান পেয়ে, এত ভালো ভালো খাবার পেয়ে আমি এতটাই অভিভূত হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো না। আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এখানে খুব মনোযোগ দিয়ে পড়াবো, যেন বছর শেষে সিমি আর রাহাত রেজাল্ট ভালো করতে পারে। তাহলে তাদের বাবা মা আমার উপর আরও খুশি হবেন। কয়েকদিন পড়ানোর পর বুঝতে পারলাম সিমি মেয়েটা পড়াশোনা অনেক কাঁচা। সে ভার্চুয়ালি খুব অ্যাক্টিভ, অনেক ছেলের সঙ্গে কথা বলে। আমার কাছে প্রাইভেট পড়ার সময় মোবাইল হাতে নিয়ে আসে। 10-5 মিনিট পড়ার পর অন্য রুমে চলে যায় কথা বলার জন্য। আমি কিছু বললে বলে, আপনাকে পড়ানোর জন্য রাখছে, পড়াবেন, বড় ভাইয়ের মতো আচরণ করবেন না। আর যদি বড় ভাইয়ের মতো আচরণ করেন তাহলে এখানে 2 দিনও টিকতে পারবেন না। সিমির এমন কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ এই টিউশনিতে আমি হারাতে চাই না। এত এত টাকা পাচ্ছি এবং ভালো ভালো খাবার পাচ্ছি, যা দিয়ে আমার ঢাকা শহরে ভালোভাবে পড়াশোনা হয়ে যাচ্ছে, কোনো টেনশন করতে হচ্ছে না। তাই সিমির কথায় কোনো রিয়্যাক্ট না করে রাহাতকে পড়াতে শুরু করলাম। কিন্তু মনে মনে একটাই চিন্তা ছিল, সিমির যদি রেজাল্ট ভালো না হয় তখন তার বাবা মাকে কী জবাব দিব। আর যা হবার হবে, কি আর করা, যতদিন পড়াতে পারি পড়িয়ে যাই। হঠাৎ করে একদিন সিমিদের বাসায় পড়াতে গিয়ে দেখি তাদের বাসার প্রত্যেকটা মানুষের মন খারাপ করে যে যার মতো করে বসে আছে। সিমির মা বারবার চোখের পানি মুছছে আর সিমির বাবা কপালে হাত দিয়ে বসে আছে। আমি কিছু বুঝতে পারলাম না। পড়ানোর জন্য রুমে এসে বসে থাকতাম, সিমি রাহাত কেউ পড়তে আসলো না। তাই রাহাতের রুমে এসে জিজ্ঞেস করলাম, কী হয়েছে, তোমরা আজকে পড়বে না? তোমাদের বাসায় সবাই এরকম মনমরা হয়ে বসে আছো কেন? কী হয়েছে তোমাদের? আমি কিছু বলতে পারবো না, আপনি বাবা মার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। আর আজকে আমরা পড়বো না। রাহাতের কথা শুনে আমি উপরতলা থেকে নিচে নেমে আসলাম। আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি কী হয়েছে? কোনো সমস্যা না থাকলে আমাকে বলতে পারেন। আমি বুঝতেছি না সবার মন খারাপ কেন, আর আপনি কান্না করছেন কেন? আমার কথা আন্টি হাউমাউ করে কান্না করে দিল, কিন্তু কি হয়েছে কিছু বললেন না। একটু পরে আঙ্কেল আমাকে হাতের ইশারায় তার কাছে ডাকলেন। তারপর বললেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি আমার রুমে আসো। আমি আঙ্কেলের কথাটা কিছুটা ভয় পেয়ে গেলাম। কি এমন হয়েছে? আমি কি কিছু ভুল করে ফেললাম? সিমিকে আমার নামে কোনো নালিশ করেছে তার বাবা মার কাছে? এখনকার মেয়েরা তো একজনের ভুল আরেকজনের ঘাড়ে চাপাতে চায়। ভয়ে ভয়ে আমি আঙ্কেলের রুমে এসে দাঁড়ালাম। আঙ্কেল আমাকে বসতে বলল। তিনি আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে অনুনয়ের সুরে বলেন, বাবা, আমি অনেক বড় মুসিবতে পড়ে গেছি। এই মুসিবত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। সিমির বাবার কথায় আমি বুঝতে পারলাম না পেরে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কী হয়েছে আপনি আমার সঙ্গে ক্লিয়ার করে বলেন। আমি যদি আপনাকে হেল্প করতে পারি তাহলে অবশ্যই করব। আপনাদের হেল্প করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। প্লিজ আমাকে নিজের মনে করে কী হয়েছে সব কিছু ক্লিয়ার করে বলুন। আমার অভয় পেয়ে আঙ্কেল আমার হাতটা তার হাতের মুঠোয় ধরে কান্না করে দিয়ে বলল, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আমি কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই কথা যে আমাকে বলবে এটা কখনো কল্পনা করিনি। তাই আঙ্কেলের কথা শুনে আমি হয়তো স্তব্ধ হয়ে গেলাম। কী উত্তর দেব বুঝতে পারছি না। তিনি কি তার মেয়েকে বিয়ে করার জন্য সত্যি সত্যি আমাকে প্রস্তাব দিচ্ছে, নাকি
তার মাথায় কোনো সমস্যা হয়েছে এটাই ভাবছিলাম। আমাকে চুপ থাকতে দেখে আঙ্কেল আবারও বলে উঠল, আমি বুঝতে পারছি আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুমি ভাবছো আমরা এত মানুষ, যার সমাজে এত নামডাক, সে কেন তোমার মতো একজন বেকার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? সত্যি বলতে প্রথম থেকে তোমাকে আমার খুব পছন্দ। তোমার চালচলন, কথাবার্তা, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তুমি গ্রামের কৃষকের ছেলে হতে পারো, কিন্তু তোমার ভেতরে অনেক ট্যালেন্ট আছে, যার জন্য তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্স পেয়েছো। তুমি এখন বেকার আছো, কী হয়েছে? পড়াশোনা শেষ করলে তোমার চাকরি বা ব্যবসার দায়িত্ব আমার। আমার মেয়েকে আমি চাইলেও অনেক উচ্চবিত্ত ঘরে বিয়ে দিতে পারি। তা না করে তোমার কাছে কেন বিয়ে দিতে চাচ্ছি, এই প্রশ্ন তোমার মনে উকি দিচ্ছে। আসলে তোমার কাছে সত্যিটা লুকানোর ঠিক হবে না, তাই সত্যি বলতেছি। শোনো, আমার মেয়ে ছোট থেকে উচ্ছৃঙ্খল টাইপের। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে নিজের ইচ্ছে মতো। আমরাও প্রথম থেকে তাকে তেমন শাসন করিনি, তাই সে এরকম হয়ে গেছে। এখন আমাদের কোনো কথাই শোনে না। তুমি খেয়াল করে দেখেছো সে মোবাইলের প্রতি আসক্ত। এক ছেলের সঙ্গে তার অনলাইনে পরিচয়, আর তার সাথে রিলেশনে যায়। ওই ছেলেটা নাকি এখন তার সাথে যোগাযোগ অফ করে দিয়েছে। তাই সিমি পাগলামি করছে, বলতেছে যেভাবে হোক ওই ছেলেকে খুঁজে নিয়ে এসো। ওই ছেলে ছাড়া সে বাঁচবে না, এমনটাই বলতেছে বারবার। যা সম্ভব নয়। তা কেমন করে করব বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। দেখবো আস্তে আস্তে ওই ছেলেটাকে ভুলে যাবে। আমি আঙ্কেলকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি না হয় সিদ্ধান্ত নিয়েছেন আমার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিবেন, কিন্তু আপনার মেয়ে কি আমাকে বিয়ে করার জন্য রাজি হবে? সে তো ভালোবাসো অন্য কাউকে। তোমার চেহারার সঙ্গে ওই ছেলেটার অনেকটা মিল আছে। তোমার সঙ্গে বিয়ে হলে ওই ছেলেটাকে দেখবে আস্তে আস্তে ভুলে যাবে, আমার বিশ্বাস। প্লিজ বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। এই অবস্থায় আমি কিভাবে বিয়ে করব? আমি তো এখনও বেকার, স্ত্রীর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। আর বিয়ের পর যদি আপনাদের এখানে থাকি, লোকে আমাকে ঘর জামাই বলবে। আমার বাবা মা চাইবে না এখন আমি বিয়ে করি। তোমার ঘর জামাই থাকতে হবে না। আমার ধানমন্ডিতে গুলশানে অনেকগুলো ফ্ল্যাট আছে, তুমি সেখানে ইচ্ছে সেখানে সিমিকে নিয়ে থাকতে পারো। আর বলছো তুমি বেকার, তোমাকে আমি যে কোনো একটা বিজনেসে ঢুকিয়ে দেবো। পড়াশোনার পাশাপাশি তুমি বিজনেস করবা। তোমার ইনকামের টাকা দিয়ে তুমি তোমার স্ত্রীকে নিয়ে ভালোভাবে চলতে পারবা। কিভাবে সব কিছু সুন্দর করতে হয় সেটা আমি করে দেব। তুমি শুধু তোমার বাবা মাকে নিয়ে এসো, 2-1 দিনের ভেতরে তোমাদের বিয়েটা দিয়ে দিই। বড়লোকের মেয়ের জামাই বাবার জন্য মনের ভেতরে লোভের বাসা বাঁধতে গেল। সিমিকে বিয়ে করলে যদি এত সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে কিভাবে না করি, এটাই ভাবলাম। বড়লোকের মেয়ের একমাত্র জামাই হব এবং সঙ্গে রাজ্য রাজকুমারী পাবো। সিমির বাবাকে কথা দিয়ে আমি গ্রামে বাবা মার সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। আমার বিশ্বাস বাবা মা অবশ্যই রাজি হবেন সিমির বাপ এতটা বড়লোক এটা শুনে। বাড়িতে আসতে ছোট বোন দৌড়ে এসে আমার হাতের ব্যাগ কেড়ে নিয়ে বলল, ভাইয়া, আমার জন্য কী নিয়ে এসেছো? প্রতিবার আসার সময় তার জন্য কিছু না কিছু নিয়ে আসি, এবারও তার ব্যতিক্রম হয়নি। তার জন্য যা যা নিয়ে এসেছি হাতে দিতেই খুশি ঠেলায় আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি অনেক ভালো, তুমি আমাকে অনেক ভালোবাসো। তার কথা শুনে আমি বললাম, কেন, তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসি তো, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তার চেয়ে আরও বেশি ভালোবাসি। তুমি আমার একমাত্র ভাইয়া। কিন্তু ভাইয়া, আমার ভয় হয় তুমি যখন বিয়ে করে ফেলবে তখন কি আমাকে এভাবে ভালোবাসবে? অবশ্যই তোকে এভাবে ভালোবাসবো। বিয়ে করব বলে কি আমার বোনকে আমি ভালোবাসবো না? ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক, এটা কখনো অবনতি হয় না। কথাটা মনে থাকে যেন, বিয়ের পরও আমাকে এভাবে ভালোবাসতে হবে, না হলে কিন্তু দেখো আমি অনেক কষ্ট পাবো। তোর ভাইয়া কখনো বদলাবেন না পাগলি। আমি তোকে সারা জীবন এভাবে আগলে রাখবো ভালোবাসায়। আমাদের ভাই বোনের কথা শুনে বাবা মা খুশিতে চোখের পানি মুছল। তারপর মা বোনকে ধমকের সুরে বলল, ছেলেটা এত দূর থেকে এসেছে, তাড়াতাড়ি তাকে হাত মুখ ধোয়ার জন্য পানি দে। তোর জন্য যাই এনেছে সেটা পরে দেখিস। ছোট থেকে তোরা দুজনকে একে অপরকে কতটা ভালোবাসিস আমরা জানি। তাই আল্লাহর কাছে শুক্রিয়া, হাজার শুক্রিয়া। তোদের ভাই বোনের ভালোবাসার জন্য সারা জীবন এমনই থাকে, তাহলে আমরা মরে গিয়েও শান্তি পাবো। মায়ের মুখে মরে যাওয়ার কথা শুনে আমার কষ্ট হলো, তাই মায়ের কাছে গিয়ে মায়ের হাতের উপর হাতটা নিয়ে বললাম, তোমাদের ছাড়া আমাদের আর কে আছে? মরে যাবে এটা কখনো আমার সামনে বলবে না।
আমি যখন কিছু করব তোমাদের সংসার সব দায়িত্ব নেব। বাবাকে আর কোনো কাজ করতে দেব না। বাবার আমার কাঁধে হাত রেখে বলবে, এই স্বপ্ন দেখেই তো জীবনটা পার করলাম। আমার খোকা কবে বড় হবে আর আমার কষ্ট কবে শেষ হবে। ইনশাল্লাহ কয়েকটা দিন আমাদের খোকা আমাদের দায়িত্ব নিতে পারবে। আমি বাড়িতে আসার সুবাদে মা ভালো ভালো অনেক কিছুই রান্না করলো। ঘরের যে বড় মোরগটা ছিল ওটা রান্না করছে। আমি প্রতিবার বাসায় আসলে এরকম করে। আমি তাদেরকে বলি, মোরগটা বিক্রি করলে তো কিছু টাকা পাইতা। তখন বাবা বলে, আমার ছেলেকে তৃপ্তি সহকারে খাওয়ালে আমার যে আনন্দ লাগে, টাকা পেলে সে আনন্দ লাগবে না। তাদের ভালোবাসা পেয়ে আমি আসলে সন্তান হিসেবে ধন্য। আমাকে সব কিছু পরিপূর্ণভাবে দিয়ে বড় করতে না পারলে আদর ভালোবাসার কমতি রাখে নেই। খাবার শেষের পর সিমির বাবার বিয়ের প্রস্তাবের কথাটা বাবা মাকে বললাম। আমার কাছ থেকে সব কিছু শোনার পর বাবা এক বাক্যে না করে দিলেন। তিনি কোনো মতে এই বিয়েতে রাজি না, আর আমাকে বললেন আমি যেন তাদের বাসায় আর না যাই। ওই বাসায় টিউশন করানোর দরকার নেই। আমার পড়াশোনার খরচের জন্য দরকার হলে চাষের জমি বিক্রি করবে। ওই টাকা দিয়ে আমাকে অনার্স মাস্টার করাবে। তবু যেন ওই বড়লোকের মেয়েকে বিয়ে না করি। আমি তোকে ধনীর দুলালির সাথে বিয়ে দিতে রাজি নই। এত কষ্ট করে বড় করছি টাকার লোভে পড়ে তোকে বিক্রি করে দেওয়ার জন্য নাকি? আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকু দিয়ে চেষ্টা করতেছি তোর জীবন সুন্দর করে দেবার। কোনো বড়লোক মেয়ের হাতের পুতুল বানানোর জন্য আমি তোকে বড় মানুষ করার স্বপ্ন দেখিনি। তাই আমার সাফ কথা, আমি তোর এখন বিয়ে দিব না। আর যদি বলিস এখন বিয়ে করা জরুরি, তাহলে আমরা তোর জন্য মেয়ে দেখব। 6 মাস সময় নেব। 6 মাসের মধ্যে আমরা তোকে বিয়ে করাবো। কোনো মতে বাবা আমাকে সিমির সঙ্গে বিয়ে দেবে না সাফ সাফ বলে দিলেন। তাই আমি মাকে বললাম বাবাকে বোঝাতে, যেন বাবার চিন্তা ভাবনা করে এই বিয়েতে রাজি হয়। সিমিকে বিয়ে করলে আমার লাইফ সেটেল হয়ে যাবে, এটা বাবা কিছুতেই বুঝতে যাচ্ছে না। তাই আমার বাবার প্রতি কিছুটা রাগ হলো। রাগ রাতটা কোনোভাবে কাটিয়ে সকালে উঠে মাকে বললাম, তুমি বাবার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলো। আমি সিমিকেই বিয়ে করতে চাই। ওখানে বিয়ে করতে পারলে আমার তাড়াতাড়ি বড়লোক হওয়া কেউ ঠেকাতে পারবে না। বাবা কেন এই ব্যাপারটা বুঝতে পারতেছে না, আমি তাকে ভালো করে বুঝিয়ে বলো। তোর বাবা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম ঠিক। আমিও চাই না তুই ওই জায়গায় বিয়ে কর। আমার তোকে নিয়ে অনেক স্বপ্ন। তুই একদিন অনেক বড় অফিসার হবি, সৎ পথে অনেক টাকা ইনকাম করবি। তোকে আমরা ভালো মেয়ে দেখে ধুমধাম করে বিয়ে দেবো। তাহলে তোমরা আমার ভালো চাচ্ছ না? তোমরা আমার ভালো চাও না? বলার সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এসে আমার গালে থাপ্পড় মেরে দিলেন। আমি কিছু বোঝার আগে বাবা চিৎকার করে বলেন, বেঈমান নিম্নখারাম, তোর ভালো থাকার জন্য আমি রাত দিন শরীরে ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে উপার্জন করে তোকে পড়াশুনো করেছি, ভালো জামা কাপড় দিয়েছি, যেন আমার মতো কষ্টের জীবন তোর না হয়। পড়াশোনা করে ভালো মানুষ হতে পারিস, দেশ ও দেশের উপকার করতে পারিস। যেভাবে তোকে আমি মানুষ করতে চাচ্ছি কোনো কিছুর কমতি রাখছি না। নিজের দুবেলা না খেতে পারলেও ঢাকায় তোকে হোস্টেলে রেখে পড়াশুনো করছি। তুই যখনই যা চাইছিস তাই দিচ্ছি। আর এখন বলতেছিস আমরা তোর ভালো চাই না? ঠিক আছে, তোর যদি মনে হয় আমরা তোর ভালো চাই না, তোর যা ইচ্ছে তাই করতে পারিস। টাকার লোভে পড়ে তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুই ভাবছিস কোটিপতি জামাই হয়ে সুখী হয়ে যাবি, কিন্তু এটা ভুল ধারণা। ঘর জামাই হয়ে কেউ জীবনে সম্মান পায় না, সেটা তুইও পাবি না। এখন না ভাবলে আমার এই কথাটা একদিন ভাববি, আর তখন চোখের জল ফেলে কোনো লাভ হবে না। অভিশাপ দিচ্ছ আমাকে? ঠিক আছে, আমি এখন এই মুহূর্তে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি 2-1 দিনের ভেতর সিমিকে বিয়ে করব। তোমরা যদি পারো আমার বিয়েতে এসো। আমি রুনার কাছে সিমির বাসার ঠিকানা দিয়ে গেলাম। আমার কথা শুনে মা কান্না করতে করতে আমার সামনে দাঁড়িয়ে বলল, বাবা রাইহান, এইভাবে আমাদেরকে কষ্ট দিয়ে চলে যাস না। তোর বাবা অনেক কষ্ট পাবে। তুই আমাদের কথাটা শুনে বড়লোকের মেয়েকে বিয়ে করিস না, তোর জীবনটা শেষ হয়ে যাবে। বড়লোকের মেয়েকে বিয়ে করলে আমার জীবন শেষ হবে না, বরং আমার ভাগ্য খুলে যাবে। আর তোমাদের কথা শুনলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। কারণ এরকম সুযোগ জীবনে বারবার আসে না। সুযোগ যখন এসেছে সেটা আমি কাজে লাগাতে চাই। বাবা মাকে ধমক দিয়ে বললেন, রায়হানের মা, রায়হানকে যেতে দাও। তাকে জোর করে আটকানো যাবে না। সে এখন অনেক বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ নিজে বুঝে। আমরা এখন আর তার ভালো চাই না, সে এটা বুঝে গেছে। রাগে চলে আসছিলাম, তখন ছোট বোন রুনা সামনে দাঁড়িয়ে আটকাতে চাইলে তাকে
হাত দিয়ে ঝটকা মেরে সরিয়ে চলে আসলাম। রুনা পেছন থেকে ডেকে ডেকে বলল, ভাইয়া তুমি কাজটা ঠিক করলে না। মা বাবাকে এমন করে কষ্ট দিয়ে চলে গিয়ে তুমি যদি ওই বড়লোকের মেয়েকে বিয়ে করবে একাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে, তাহলে বাবা মার কাছে কেন আসছিলে মতামত দিতে? রুনার কথায় মেজাজ গরম হয়ে গেল, তাই দূর থেকে রাগে চোটে কাঁপতে কাঁপতে উত্তর দিলাম, আমি জানতাম বাবা মা আমার ভালো চায় না, তাহলে তো তাদের মতামত দেওয়ার দরকার মনে করতাম না। কি বললে? বাবা মা তোমার ভালো চায় না? ওরা যদি তোমার ভালো না চেত তাহলে এত কষ্ট করে তোমাকে শহরে রেখে পড়াশোনা করাতো না, মাথার ঘাম পায়ে ফেলে বাবা কৃষিকাজ করে তোমার চাহিদা পূরণ করতো না, নিজে না খাইয়ে তোমাকে ভালো খাবার খাওয়াতো না। বড়লোকের মেয়েকে বিয়ে করার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছো, নিজের বাবা মা বোনের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দিলে। এটাই তোমার আমাদের প্রতি ভালোবাসা? বিয়ের পর তুমি তো নিঘাত আমাদেরকে ভুলে যাবে। আমি রুনার বলা কোনো কথার উত্তর না দিয়ে চলে আসলাম। বাসে উঠে ফোন দিলাম সিমির বাবার কাছে। সিমির বাবা কল রিসিভ করলো। সালাম দিয়ে বললাম, আঙ্কেল আমি গ্রাম থেকে আজকে চলে আসতেছি, আমার বাবা মা এই বিয়েতে রাজি হচ্ছে না। আপনি যদি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চান তাহলে সব কিছুর ব্যবস্থা করে ফেলুন, আমি রাজি আছি। যাক বাবা, তুমি আমাকে বাঁচালে। আর তোমার মা বাবাকে নিয়ে চিন্তা করো না, বিয়ে হয়ে গেলে তারা তাদের ছেলের বউকে এমনিতেই মেনে নেবে। তুমি আমার মেয়েকে নিয়ে তোমার বাবা মার কাছে যখন যাবে তখন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা নিয়ে মন খারাপ করো না। তাহলে আমি সব কিছুর ব্যবস্থা করি, তুমি আসো। আমি ভাবছিলাম বাবা মা রাজি না শুনে শিমির বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চাইবে না, তাই একটু টেনশন হচ্ছিল। কিন্তু না, তিনি আমাকে তার মেয়ের জামাই করার জন্য পাগল হয়েছে সেটা বুঝতে পারলাম। হয়তো এটা আমার সৌভাগ্য না হলে কেন এত বড় লোকের মেয়েকে আমার মতো বেকার নিম্নবিত্ত একজন ছেলের সঙ্গে বিয়ে দিতে যাবে? আমি হোস্টেলে চলে আসলাম বিকেলের দিকে। এসে আমার রুমটাকে বললাম, আজকে আমার বিয়ে, তোরা আমার সঙ্গে যাবি? আমার বিয়ের কথা শুনে আমার রুমের শাহিন আর আজাদ অবাক হয়ে জানতে ছিল কাকে বিয়ে করছি। আমি সিমির কথা বললাম, তারা তো শুনে তো অবাক হয়ে গেলো। তারা কোনো মতে বিশ্বাস করতে চাচ্ছে না সিমির বাবা তার মেয়ের সঙ্গে আমার সঙ্গে বিয়ে দিবেন। তোদেরকে বললাম, তোদের এখন বিশ্বাস হচ্ছে না? তোরা যখন নিজের চোখে দেখবি আমি শিল্পপতি হুমায়ুন চৌধুরীর মেয়েকে বিয়ে করছি তখন তো বিশ্বাস করবি। তাই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোদের দুজনকে নিয়ে আমি এখন বসুন্ধরা শপিং মলে যাব। সিমির বাবা তার ফ্যামিলি সবাইকে নিয়ে সেখানে অপেক্ষা করছে। এখন আমাকে ফোন করে বলল। আমার কথা জাহিদ আর শাহিন অবিশ্বাস হলো। তাদেরকে রেডি হতে বলায় দুজনে অতি উৎসাহ নিয়ে আমার সঙ্গে শপিং মলে যেতে রাজি হলো। হোস্টেল থেকে বের হয়ে সিএনজি নিয়ে আমরা চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ভেতরে ঢুকতে সিমির বাবা হুমায়ুন আহমেদ আমাদেরকে হাতের ইশারায় ডাকলেন। তখন আমার বন্ধু জাহিদ ফিসফিস করে বলল, সত্যি রে, তুই তো ফাটিয়ে দিলি। তাহলে কি তুই বড়লোকের একমাত্র মেয়ের জামাই হতে যাচ্ছিস? আমাদেরকে ভুলে যাবি? তোর তো আর পাত্তাই পাওয়া যাবে না। শাহিন ও জাহিদের মতো একই কথা বলল। আমি তাদেরকে হেসে উত্তর দিলাম, তোরা যা ভাবছিস তা কখনো হবে না। বন্ধুকে কি আর ভোলা যায়? বন্ধু তো জীবনের একটা অংশ, তোদেরকে আমি কখনো ভুলে যাব না। তোরা যখন সময় পাবে আমার সঙ্গে দেখা করতে চলে আসিস, আর ভার্সিটি আসলে তো দেখা হবে। কথা বলতে বলতে আমরা সিমির বাবার কাছে চলে আসলাম। আমাদেরকে নিয়ে সিমির বাবা শপিং মলে ঢুকলো। তারপর শুরু হলো কেনাকাটা। রাত 8টা পর্যন্ত আমরা কেনাকাটা করে সিমিদের বাসায় চলে আসলাম, যেখানে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হচ্ছে। সিমির বাবা আমাকে বললো, তুমি ভাবছো আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি কেন বিশাল আয়োজন করলাম না? এর পিছনে একটা কারণ আছে। তুমি তো জানো এত অল্প বয়সী আমি আমার মেয়েকে বিয়ে দিতাম না, শুধু তার পাগলামির জন্য তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি। আমি চাই না এতে সবাই জানতে পারুক, তাই পারিবারিকভাবে বিয়ের কাজটা সারতে চাচ্ছি। সিমির বাবার যুক্তি আমার কাছে যুক্তিযুক্ত মনে না হলো আমি মাথা ঘামালাম না। সিমকে বিয়ে করতে পারলে হলো, তাই এত কিছু ভাবার কোনো দাম নেই। রাত 11টার দিকে আমাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। পার্লার থেকে মেয়ে এসে সিমিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিল। এমনিতে সিমি সুন্দরী, তার উপর বিয়ের সাজে যাকে অপূর্ব লাগছিল। এক কথায় বলতে গেলে কাকের মুখে পাখা আম প্রবাদের মতো বাক্য।
আমি যে এত সুন্দর বউ পাবো কখনো কল্পনা করিনি। আমি দেখতে মোটামুটি, আমার মতো মানুষের এত সুন্দর বউ এবং কোটিপতির মেয়ে, এটা ভাবতে আমার মনে হচ্ছে আমি কল্পনার জগতে বসবাস করছি। আমাদের ফুলসজ্জার রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি যখনই রুমে ঢুকতে যাবো সিমির বাবা আমাকে ডাক দিলেন। আমি তার কাছে যেতে আমার বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কৃতজ্ঞতা সুরে বললেন, বাবা, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। আমি তোমার মতো একজন বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরে অনেক আনন্দিত। তুমি গরিব ফ্যামিলির হতে পারো, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আজকের পর থেকে তুমি গরিব না, তুমি কোটিপতি হুমায়ুন চৌধুরীর একমাত্র মেয়ের জামাই। আমার যা কিছু আছে সব কিছুর উপর তোমার অধিকার, তাই নিজেকে কখনো গরিব ভাববে না। তবে একটা কথা, আমার একটা অনুরোধ তুমি রাখবে, অতি সত্বরে আমাদেরকে একটা নাতি নাতনি দেওয়ার চেষ্টা করবে। যত তাড়াতাড়ি সিমির বাচ্চা কাচ্চা হয়ে যাবে, সে ওই ছেলেটাকে সিমি ভুলতে পারবে আর তোমাকে তাড়াতাড়ি আপন করে নিবে সন্তানের মায়ায় পড়ে। আমি চাই বছর না ঘুরতেই যেন নানু ভাই হতে পারি। কথাটা মাথায় রেখো। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? আপনি যা ভাবছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাইলাম আমার পড়াশুনো কমপ্লিট হোক, তারপর বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা। এখন আমার বয়স কম, সিমিরও বয়স কম। আমরা কি মা বাবার দায়িত্ব পালন করতে পারবো? এই চিন্তা তোমার করতে হবে না। আমরা আছি তো, তোমার শাশুড়ি মা আছে, আমি আছি। আমাদের বাসায় 3টা কাজের মহিলা আছে। দরকার হলে আমরা নাতি নাতনি হলে তাদেরকে দেখভালের জন্য একজন আয়া রেখে দেবো। আর টাকা পয়সা এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তো তোমাকে বলছি, তোমাকে আমার একটা বিজনেসে ঢুকিয়ে দেবো। সেখান থেকে তুমি যা পাবে ওটা দিয়ে ভালোভাবে তোমার সংসার চলে যাবে। আমার টাকা পয়সা যা আছে এটা তো তোমাদের আর রাহাদের। আর কে আছে আমার? এখন তুমি আমাকে কথা দাও, অতি সত্বরে তুমি আমাকে নানু ভাই বানাবে। সিমির বাবার অনুরোধ আমি ফেলতে পারলাম না। কথা দিলাম, আল্লাহ চাইলে অতি সত্বরে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। সিমির বাবা চলে যেতে আমি রুমের ভিতরে ঢুকলাম আর মনে মনে ভাবলাম, সিমির বাবা এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও অনেক ভালো মনের মানুষ। নাহলে আমার মতো একজন মানুষকে কেন সে এত পছন্দ করবে? মনে মনে আল্লাহকে শুকরিয়া জানিয়ে বিছানায় এসে বসলাম। আমি বিছানায় বসার সঙ্গে সঙ্গে সিমি আমাকে সালাম করলো। আমি ভাবতে পারিনি সিমি আমাকে স্বামী হিসাবে মেনে নেবে, আমাকে সালাম করবে। তাকে আমি সালাম করতে না দিয়ে বললাম, এই তুমি কি করতেছো? আমাকে সালাম করা লাগবে না। তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। আমার ঈদ মাজারে সারা জীবন তুমি বসবাস করবে। তুমি আমার কাছে অনেক মূল্যবান। রূপকথার রাজ্যে রাজকুমার চেয়েও সুন্দর তুমি। তোমাকে পেয়ে আমি ধন্য। কিন্তু আমার মতো এরকম মানুষকে পেয়ে তুমি খুশি আছো তো? অবশ্যই তোমাকে পেয়ে আমি খুশি। খুশি না হলে কি আর বিয়েতে রাজি হতাম? সুমির কথা শুনে আমার অবিশ্বাস্য লাগছে। যে মেয়ে এত ছেলের সঙ্গে অনলাইনে কথা বলতো, সে চাইলে আমার চেয়ে 1000 গুণ সুন্দর ছেলের স্ত্রী হতে পারত। এই মেয়েকে খুশি মনে আমাকে বিয়ে করে নিল, এই বিষয়টা আমার কাছে খুব রহস্য মনে হচ্ছে। কিন্তু যাই হোক, আমার কপালে হয়তো সিমি স্ত্রী হিসেবে ছিল, তাই সে আমাকে বিয়ে করছে। আমাদের ফুলসজ্জার রাতটা ভালোভাবে কাটলো। আমার মনে ছোট্ট একটা প্রশ্ন ছিল, সিমির সঙ্গে হবার মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছে সিমি ভার্জিন নয়। কিন্তু সাহস করে ওই কথাটা সিমিকে আমি জিজ্ঞাসা করতে পারছি না। আবার শুনছি অনেক ক্ষেত্রে মেয়েদের এটা নিয়ে প্রশ্ন তোলা ঠিক না, কারণ ছোটোবেলায় দৌড়ঝাঁপ লাফালাফির কারণে এটা হতে পারে। তাই একবার জিজ্ঞাসা করতে চেয়েও জিজ্ঞাসা করার সাহস পেলাম না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে দিলাম, আমার ধারণা ভুল হবে। নাহলে মেয়েটার বয়স বা কত হয়েছে? সকালে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে আমি তো অবাক। জীবনে এত খাবার চোখে দেখিনি। অনেক খাবারের এখনও নামই জানি না। শাশুড়ি মা নিজের হাতে আমাকে পরম যত্ন করে খাওয়াচ্ছেন। সিমি এখনও ঘুমাচ্ছে। শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, সিমিকে ডাক দিয়েছিলে? সে এখনও নাস্তা করতে আসছে না? জি হ্যাঁ আম্মু, আমি তাকে ডাক দিয়েছি। সে বলেছে আরও কিছুক্ষণ পর উঠে নাস্তা করবে। আমার কথায় শ্বশুর শাশুড়ি মা মুচকে হাসলেন। শালাবাবু আমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই, আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে এত খাবারের আয়োজন দেখে আপনি অবাক হচ্ছেন। জীবনে মনে হয় এতগুলো খাবার একসঙ্গে দেখেননি, তাই না? রাহাত ক্লাসে 5-এ পড়লে কী হবে? কিন্তু অনেক পাকা। আমাকে খোঁচা মেরে কথাটা বললে আমি বুঝতে পারলাম। তবু হাসি হাসি মুখ নিয়ে বললাম, সে ঠিক আছে, আমাদের পরিবারে কখনো এত খাবার একসঙ্গে জোগাড় করেনি। আর আমরা তো তোমাদের মতো বড়লোক ছিলাম না। কিন্তু এখন থেকে আমিও প্রতিদিন এরকম খাবার দেখব, কারণ আমি এখন
তোমার বড় দুলাভাই, বড়লোক মেয়ের জামাই। রাহাতের খোঁচামারা কথা হাসি মুখে উড়িয়ে দিতে পেরেছি বলে শ্বশুরমশাই হাসলেন। শাশুড়িমা রাহাতকে ধমক দিয়ে বললেন, তুমি এরকম কথা বলছো কেন? কখন কার লাইফে কী হয় বলা যায়? তোমার দুলাভাইয়ের এখন সুদিন এসেছে, সে এখন আমাদের বাড়ির জামাই, তাই ভালো খাবার সব সময় সে খাবে। এটা নিয়ে কখনো বাড়তি কথা বলবে না। রাহাতের কিছুটা মন খারাপ করে শাশুড়িমাকে বলল, আমি দুলাভাইকে ছোট করার জন্য বলি নাই। দুলাভাইয়ের চোখে মুখে কেমন আশ্চর্য ভাব ফুটে উঠছিল, সেটা দেখে আমার মনে হয়েছিল এই কথাটা এসেছে, তাই বলে ফেলছি। বাট এখন তো দেখছি একদিনের ভিতরে তোমরা মেয়ের জামাই তোমার আপন হয়ে গেছে, আমি পর হয়ে গেলাম। এই পাগল ছেলে, তুমি পর হলে কেন? তুমি আমাদের একমাত্র ছেলে। এই বিশাল ধন সম্পত্তি সব কিছু তো তোমারই। তুমি আমাদের 7 রাজার ধন, মানিক রতন। কথাটা ভুল বললেও এসব কিছুর মালিক আমি একা না। আপু কিন্তু এই সব কিছুর ভেতর ভাগ পাবে। তাহলে আমাকে একা মালিক বলছে কেন? শ্বশুর আব্বা রাহাতকে আদর করে বলল, বাবা এখন কথা রেখে খাবার খাও। তোমার ভাই বোন এসব কিছু পাবে। তোমার দুলাভাই এই বাড়িতে জামাই, তাকে সম্মান দিবে আর সে তোমাকে আদর ভালোবাসা দিবে। জামাই বাবাজি তোমার একমাত্র বোনের জামাই, তাকে ভাইয়ে বলে রাখবে, ঠিক আছে? জি আব্বু, কিন্তু আমার ভালোবাসার জন্য কমতি না হয়, নাহলে কিন্তু আমি খুব রাগ করব। কথা বলতে বলতে আমি নাস্তা সেরে ফেললাম। জীবনে এত বেশি খাবার কখনো খাইনি। খেয়ে নিজেকে ধন্য মনে হলো। রুমে চলে এসে দেখি সিমি এখনও ঘুমাচ্ছে। তার মাথার কাছে বসে চুলের ভিতরে হাত বোলাচ্ছিলাম আর ভাবছিলাম, সত্যি আমি রাজ্য এবং রাজকুমারী একসঙ্গে পেলাম। কি কপাল নিয়ে জন্মেছিলাম! এত সুন্দর বউ স্বপ্নেও কল্পনা করিনি, আর সে হলো আমার। সিমি ঘুম ভেঙে আমার দিকে তাকে মুচকি এসে বলল, তুমি মনে হয় জীবনে যা কল্পনা করা নেই তার চেয়ে বেশি কিছু পেয়ে গেছো। সেটা তোমার উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার যেন আদর সোহাগ ভালোবাসার কমতি না হয়। আমার বাবা তোমাকে বিশ্বাস করে তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখবে। আর আমি তোমার স্ত্রী, আমার দিকে তুমি পুরোপুরি খেয়াল রাখবে। আমি কিসে খুশি থাকি, কিসে কষ্ট পাই, সেটা তোমার দেখতে হবে। আমি যা বললাম সেটা তোমাকে শুনতে হবে। আমার হাতে হাত রেখে কথা দাও, আমার কথার অবদ্ধ তুমি হবে না। সিমির হাতের উপর আমার হাতটা রেখে তাকে কথা দিলাম, জীবনে কখনো তাকে ছেড়ে যাব না, তাকে কষ্ট দিব না। সে যা বলবে তাই শুনবো, সে যা করতে বলবে তাই করব। এরকম সুন্দরী বউকে আগলে কে না রাখতে চাই? আমি আমার জীবন দিয়ে হলেও আগলে রাখবো। আমার দেওয়া কথাতে সিমি একগাল হেসে বলল, সত্যি বাবা আমার জন্য যোগ্য পাত্র জোগাড় করছে। এই যুগে এরকম বাধ্যতম স্বামী খুব কম পাওয়া যায়। আমার বিশ্বাস আমার সকল কথা তুমি রাখবে। অবশ্যই আমি আমার কথা রাখবো। আমার জীবন দিয়ে হলেও আমি আমার কথার বরখেলাপ হতে দিব না। তুমি খুশি থাকলে আমি খুশি। সিমিকে পেয়ে আমি বাবা মার কথা, বোনের কথা একদম ভুলেই গেলাম। মনে হলো সিমির পরিবার আমার পরিবার, সিমির বাবা মা এখন থেকে আমার নিজের বাবা মা। তারা আমাকে এত বেশি আদর যত্ন ভালোবাসা দিচ্ছে, আমার ফ্যামিলির কথা ভুলে গেছি। বিয়ের 2 দিন পর শ্বশুর আব্বা সিমিকে আর আমাকে একসঙ্গে ডেকে জিজ্ঞাসা করলো আমরা হানিমুনে কোথায় যেতে চাই। আমার অনেক দিনের স্বপ্ন মালদ্বীপ যাব, কিন্তু আমি কিছু না বলে চুপ করে রইলাম। সিমির মুখের দিকে তাকালাম সে কোথায় যেতে চায় সেটা শোনার জন্য, কিন্তু সিমি আমাকে অবাক করে দিয়ে মালদ্বীপের কথা বলে। আমি তো অনেক খুশি হলাম। বুঝতে পারলাম পড়াতে সে একদিন সিমিকে বলেছিলাম আমার খুব ইচ্ছে মালদ্বীপ ঘুরতে যাওয়া, কিন্তু টাকার অভাবে সেটা পূরণ করতে পারছি না। সেই কথাটা মনে হয় সিমি মনে রেখেছিল। শ্বশুর আব্বা আমাকে জিজ্ঞাসা করল, তোমার কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা? আমি বললাম সিমি যেখানে যাবে আমার সেখানে যাবার ইচ্ছা। 2 দিন পরে মালদ্বীপের টিকিট আমাদের হাতে ধরিয়ে দিয়ে শ্বশুরাব্বু বললেন, ঘুরে এসো, 7 দিনের জন্য মালদ্বীপ যাব, তার জন্য কেনাকাটা করতে শপিং মলে যাচ্ছি। গাড়ি যখন শপিং মলের সামনে আসছে আমার ফোন বেজে উঠলো। দেখলাম আব্বার নাম্বার থেকে কল এসেছে। কল ধরবো কিনা ভাবছিলাম, তখন সিমি জিজ্ঞাসা করলো, কে কল দিয়েছে? গ্রাম থেকে আব্বা কল দিয়েছে। এখন কি রিসিভ করব? তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন আমরা শপিং করব? কথা বলার আরও সময় আছে। শপিং করে বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রি হয়ে বাবার সঙ্গে কথা বলো। ঠিক আছে বলে ফোনটা সাইলেন্ট মুড করে রেখে দিলাম। দেখলাম কয়েকবার কল করেছে, কিন্তু সিমি রাগ করবে বলে ফোনটা রিসিভ করলাম না। ভাবলাম বাসায় গিয়ে তারপর না হয় আব্বার সঙ্গে কথা বলবো। শপিং করার 3 ঘন্টা পরে বাসায় এসেছি। এসে ফ্রেশ হয়ে বিছানায়
শরীর এড়িয়ে দিলাম। তখন মনে হলো আব্বার সঙ্গে কথা বলা দরকার। তিনি অনেকবার কল করেছেন। কল রিসিভ না করায় আব্বা হয়তো আমাকে নিয়ে টেনশন করছেন। বাড়ি থেকে রাগ করে আসার পর আমি তাদেরকে ফোন দেইনি, তারাও আমাকে ফোন দেয়নি। আমি কল করলাম। রুনা কল রিসিভ করে কান্না ভেজা কণ্ঠে বলল, ভাইয়া তুই ঠিক আছিস তো? কতবার তোকে কল করলো আব্বা, তুই কল রিসিভ করলি না। তোর কি কিছু হয়েছে? আমার কিছু হয়নি, তখন আমি বিজি ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। আচ্ছা কী হয়েছে বল, তোরা কেমন আছিস? আব্বা আমার শরীর ভালো আছে তো? আমার এতবার কল করার পর তুই এখন কল ব্যাক করে জিজ্ঞাসা করছিস আব্বা আমার শরীর ভালো আছে তো? এখান থেকে রাগ করে চলে গেলি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেলো। একটা বারের জন্য জানতে চাইলি না তারা কেমন আছে, আমি কেমন আছি? প্রতিদিন একবার হলো কল করে আমাদের খোঁজখবর নিতে। এখন বিয়ে করে 1 সপ্তাহ কোনো খোঁজখবর নিলি না। তুই ফোন রিসিভ করছিস না দেখে আব্বা তোর রুমমেট জাহিদ ভাইয়ের কাছে ফোন করছিল, ভাবছিল তোর কিছু হয়েছে কিনা। জাহিদ ভাই বলল তুই নাকি ভালো হয়েছিস, শপিং করতে বের হয়েছিস, কালকে মালদ্বীপ ঘুরতে যাবি। ভাইয়া আমাদেরকে ছেড়ে তুই খুব সুখে আছিস তাই না? আর এদিকে আব্বা আম্মা তোর কথা মনে করতে করতে না খেয়ে শরীরের অবস্থা কী করে ফেলেছে। আব্বা সবসময় শুধু বলে আমার ছেলেটা এভাবে পাল্টে গেল, আমাদেরকে ভুলে গেল, এই কথা বলে আর চোখের পানি মুছে। আম্মা তো সবসময় কান্না করে। আচ্ছা শোন, আমি কি মরে গেছি নাকি হারিয়ে গেছি? তাদের এরকম কেন করতে হয়? আমি বিয়ে করছি বলে কি পর হয়ে গেছি? রাগ করে বাসা থেকে চলে এসেছি তাই কয়েকদিন ফোন দেয়নি। আমি না হয় ফোন দেয়নি, কিন্তু তোরা কী করছিস? তোরা তো আমাকে একটাবার ফোন দিতে পারতি। যাই হোক, তাদেরকে বুঝিয়ে বল তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে। আমি অনেক ভালো আছি, মালদ্বীপ ঘুরতে যাচ্ছি, মালদ্বীপ থেকে ঘুরে আসি আমার বউকে নিয়ে বাড়ি আসবো। ভাইয়া আম্মার সাথে কথা বল। বাবা রাইহান কেমন আছিস? তুই আমাদেরকে ভুলে গেলি? কি করে পারলি এমন করতে? শোনো আম্মা, তোমরা যদি আমার বিয়েতে রাজি হতে কি এমন ক্ষতি হতো? বরং বিয়েতে রাজি হলে তোমরা এখানে এসে অনেক সম্মান পাতে, আমার শাশুড়ি বাড়ি সবার সাথে পরিচিত হতে পারতে। কিন্তু বিয়েতে রাজি না হয়ে কাজটা ভালো করলে না। আমরা কেন বিয়েতে রাজি হই নাই সেটা তুই এখন না বুঝলে ভবিষ্যতে বুঝতে পারবি। তবে দোয়া করি আল্লাহ তোকে সুখে রাখুক। তুমি এখনও আমাকে অভিশাপ দিচ্ছ? তোমরা কেমন বাবা মা, ছেলের ভালোটা চাও না? আমি যদি সুখে থাকি সেটা তো তোমাদেরই ভালো। আমি এখানে কেন বিয়ে করছি তোমরা যদি না বোঝো, তোমাদেরকে হাজার বুঝালেও বুঝবে না। আমি ভালো চললে তোমাদেরকে ভালোভাবে দেখাশোনা করতে পারবো। আমার শ্বশুর বলল আমাকে বড় একটা বিজনেসে ঢুকে দিবে, সেখান থেকে যদি ভালো টাকা ইনকাম করতে পারি তোমাদের জন্য টাকা পাঠাতে পারবো, আব্বার আর কষ্ট করতে হবে না। এই কথাটা তোমাদেরকে আমি বুঝতে পারছি না। বাবারে, আমরা তোকে অভিশাপ দিচ্ছি না। অনেককে দেখেছি যারা বড়লোক মেয়েদের বিয়ে করে তারা শ্বশুরবাড়িতে হাতের পুতুল হয়, নিজের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুর মূল্য থাকে না। তোর ক্ষেত্রে যদি এমন না হয় তাহলে আমরা খুশি হব। যাই হোক, বৌমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। যতই বিয়েতে রাজি না হই, এখন তুই বিয়ে করে ফেলছিস আমার একমাত্র ছেলের বউ, তাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। তুমি আসতে বলতেছ? আব্বা তো রাগ করেছে। তোর আব্বা যতই রাগ করুক তুই বৌমাকে নিয়ে চলে আসিস, তোর আব্বা রাগ করে থাকবে না। সে কিন্তু এই কয়েকদিনে না খেয়ে খেয়ে অনেকটা শুকিয়ে গেছে। আব্বাকে জোর করে খাওয়াবে আর বলবে আমি ভালো আছি। আমি জানি এখন আমি কথা বলতে চাইলে আব্বা আমার সঙ্গে কথা বলবে না। ঠিক আছে, এখন আমি ফোন রাখতেছি, সময় পেলে তোমাদেরকে ফোন করব। আর শোনো, এই কয়েকদিন হয়তো তোমার সাথে কথা বলতে পারবো না। 7 দিনের জন্য বিদেশে ঘুরতে যাচ্ছি, ঘুরে এসে বাড়িতে আসবো। এখন তাহলে রাখি, নিজের প্রতি খেয়াল রাখো। আর আমাকে নিয়ে টেনশন করো না, আমি অনেক ভালো আছি। আমি কল কেটে দিয়ে তাকিয়ে দেখলাম সিমি আমার পিছনে দাঁড়িয়েছে। তাকে দেখে আমি বললাম, তুমি কখন এসেছো? ছোটো বোন আর মায়ের সঙ্গে কথা বললাম। তুমি কি তাদের সঙ্গে কথা বলবে? না, আমি এবার তাদের সঙ্গে কী কথা বলবো? কী কথা বলবে মানে? তুমি আমার বাবা মায়ের একমাত্র ছেলের বউ, তার সঙ্গে ভালো মন্দ কথা বলবে, জিজ্ঞাসা করবে তারা কেমন আছে। আর আমার ছোটো বোনের সঙ্গে কথা বলতে পারো? আমার ছোটো বোন অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমাদের 2 ভাই বোনের মধ্যে অনেক মিল। শিমির মুখটা কালো হয়ে গেল মুহূর্তে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তোমার মন খারাপ হয়ে গেল কেন? আমি কি কোনো কিছু ভুল করলাম? এতই যদি তোমার মা বোন বাবা তোমাকে ভালোবাসতো তোমার বিয়েতে আসতো, তুমি ভালো জায়গায় বিয়ে করবে এটার জন্য খুশি থাকতো, হিংসে করে বিয়েতে বাধা দিত না। সিমি, তুমি না বুঝে কথা বলো না। ওরা আমার সাথে হিংসে করেনি। গ্রামের মানুষরা বড়লোক মেয়েদের বিয়ে করা অন্যভাবে নেয়, তাই বিয়েতে তারা রাজি হয়নি। কিন্তু
এখন তো আম্মা, ছোট বোন আর আম্মা বলল তোমাকে গ্রামে নিয়ে দিছে, তিনি তার ছেলের বউকে দেখবে। তার মনে যদি হিংসা থাকতো তাহলে এখন যেতে বলতো। এই, তুমি তোমার মা বোনকে নিয়ে আমার সঙ্গে এমন ব্যবহার করছো, তাদের পক্ষ নিয়ে কথা বলছো? তোমার এত সাহস হলো কীভাবে? কী হলো বলো? তোমার এত সাহস হলো কীভাবে? তুমি আমাকে বললে আমি নাকি না বুঝে কথা বলি। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে এই কথা বলো? নিজেকে কী ভাবো? এই বলো, নিজেকে তুমি কী ভাবো? উত্তর দাও। মুহূর্তের মধ্যে সিমির এমন অগ্নির মূর্তি দেখে আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে সিমি এতটা উত্তেজিত হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তাকে থামানোর জন্য আমি চেষ্টা করতে সে আরও রেগে উঠল। তাকে কোনোভাবে আমি থামাতে পারছি না। তার চিৎকার চেঁচামেচি শুনে শাশুড়িমা চলে আসলো। আমি শাশুড়িমাকে বললাম, আমি সিমিকে কিচ্ছু বলিনি, শুধু বলছি তুমি না বুঝে বেশি কথা বলো কেন। এটার জন্য সিমি রেগে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে। শাশুড়িমা সিমিকে শান্ত করতে চাইলে সিমি চিৎকার করতে করতে বলল, আম্মু, তোমরা না বলেছিলে এই ছেলে যা বলবে সে তাই করবে? সে আজকে আমাকে ছোট করে কথা বলছে। আমি নাকি ওর মা বাবার বিষয়ে বেশি বুঝি। ওরা তো সাহস হলো কীভাবে? ওকে আমি বিয়ে করছি বলে সে ভাবছে স্বামীর অধিকার দেখাবে আমার উপর। আমি সেটা সহ্য করব না। এখনও সময় আছে, তাকে সাবধান করে দাও, নাহলে কিন্তু ওকে অনেক বড় মাশুল দিতে হবে। আমি বুঝতে পারলাম না সিমি কেন হঠাৎ করে এমন আচরণ করছে। শুধু একটু কথা বলতে এত রাগ উঠে গেল কেন? আর কী সব বলছে? আমি শাশুড়িমাকে বললাম, আমি তেমন কিছু বলিনি, শুধু শুধু এমন কেন করছে? তাকে শান্ত করুন। তুমি কোনো কিছু না বললে আমার মেয়েটা এতটা রেগে যাবে না। তোমার কোনো কথায় ওর আত্মসম্মানে লেগেছে, তাই সে রেগে গেছে। তুমি এখন তাকে সরি বলো, আর বলো এমন কিছু আর কখনো করবে না। শাশুড়িমায়ের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তিনি কোনো কিছু না শুনে তার মেয়ের কাছে আমাকে সরি বলতে বললো। অন্তত জিজ্ঞাসা করতে পারতো আমি তার মেয়েকে কী বলছি। আমি চুপ করে থাকায় সিমি তার মাকে চিৎকার করে বলল, মা, দেখলে দেখলে তো, এই বেয়াদবটা তোমার কথাও রাখলো না। আরও বিয়ে দাও ছোটো লোকের সঙ্গে। ছোটো লোকের সঙ্গে বিয়ে দিয়ে আমাকে উদ্ধার করছো না? এখন দেখো ছোটো লোক মাথায় চড়ে বসেছে। সিমিকে আমাকে এমনভাবে ছোটো লোক বলে অপমান করবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমি একদম হতভম্ব হয়ে চুপ করে গেলাম। মেয়ের এমন আচরণ দেখে শাশুড়িমা আমাকে বলল, বাবা, ওর মাথা গরম হয়েছে, তাই ও ওরকম করছে। তুমি কিছু মনে করো না, দেখবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ওর রাগ উঠলে আমাদের সঙ্গেও এমন করে। প্লিজ বাবা, তুমি এদিকে চলে আসো, সে নিজেই একটু পরে শান্ত হবে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। সিমি আমাকে বারবার ছোট লোক বলায় অপমান করে নিজেকে এতটা ভাগ্যবান ভাবছিলাম, এখন এতটাই নিকৃষ্ট মনে হচ্ছে। আমি চোখের পানি আড়াল করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। সিমির আগের চোটে সাপের মতো ফুলতে থাকলো। তার এরকম অগ্নিমূর্তি চেনাই যাচ্ছে না। রাতের খাবার খাচ্ছিলাম। রাহাত এসে আমাকে বারবার ডাকতেছিল খাবার খেতে। সিমি যে কথা শোনাচ্ছে সে কথায় পেট ভরে গেছে। সে বারবার যেন চোখ দিয়ে পানি পড়ছে। মনে হচ্ছে আমি কি ভুল করলাম? এই কয়েকদিনে আমার স্ত্রীর কাছে আমি এতটা অবহেলিত হয়ে গেছি। রাত প্রায় 10টার বাজে। সিমি আমার কাছে এসে দাঁড়ালো। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে বলল, রায়হান, আমার ভুল হয়ে গেছে। বিকেলে তোমার সঙ্গে ওই রকম আচরণ করা আমার ঠিক হয়নি। তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তুমি তো জানোই, বেশি আদর বড় হয় বাবা, একমাত্র মেয়ে একটু বেশি রাগ হয়। শুধু তোমার সঙ্গে না, আমি বাবা মার সঙ্গে মাঝে মাঝে রাগ দেখিয়ে ফেলি। ওরা যদি কিছু না মনে করে, তুমিও কেন মনে করবে? তুমি তো আমার স্বামী, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। তুমি আমাকে না বুঝলে আর কে বুঝবে? প্লিজ তুমি আর রাগ করে থেকো না। আব্বু খাবার টেবিলে বসে আছে, তোমাকে এখনই যেতে বলছে। তোমার সঙ্গে মিলে খাবে। আর তোমার জন্য আমাকে এতক্ষণ অনেক বকা দিয়েছে, অনেক বুঝিয়েছে। আসলে আমার একটু বুদ্ধিশুদ্ধি কম, আমি কম বুঝি। আমাকে একটু মানিয়ে নিয়ে আমার সঙ্গে কি তুমি থাকতে পারবে না বলো? আমি যদি রাগ দেখিয়ে কিছু করে ফেলি, তুমি আমাকে শুধরে দিবে, আমাকে বোঝাবে এটা ঠিক না। এখন আসো, খাবার খাবে। সিমির বাবা সিমিকে বুঝিয়েছে, তাই সে আমাকে সরি বলতেছে। আর এটা ঠিক কথা, বড়লোকের একমাত্র মেয়ে একটু সিঙ্গল টাইপের হয়, তাদের রাগ বেশি হয়। তাই বলে বারবার সে আমাকে ছোটো লোক বলে সম্বোধন করবে? বারবার আমাকে ছোটো লোক সম্বোধন করে আমি খুব কষ্ট পেয়েছি। সিমি সরি বলে সত্য, ওই কথাটা আমার মাথা থেকে যাচ্ছেই না।
তাই আমি কষ্ট পেয়ে যাচ্ছি। আমাকে চুপ থাকতে থেকে সিমি আমার হাত ধরে বিছানায় টেনে উঠে বলো, তুমি যদি চাও আমি তোমার পা ধরে ক্ষমা চাইব। তবু তুমি এই কথাটা মনে রেখো, আমি তোমাকে জাস্ট রাগের কারণে ওইটা বলে ফেলছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কি বলছো? আমার পা ধরে ক্ষমা চাইতে হবে না? ঠিক আছে, আমি সব কিছু ভুলে গেলাম, কিন্তু এই কথাটা আর বলবে না কখনো। শরীরে আঘাত করলে সহ্য হয়, কিন্তু আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বললে খুব কষ্ট লাগে। তোমাকে আমি অনুরোধ করে বলেছি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে যেন এরকম কোনো কথা না হয়। হয় আমরা একে অপরকে সম্মান করব। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। তারপর যদি ভুল করে ফেলি তুমি আমাকে শাসন করে মনে করিয়ে দিবে। এখন চলো, আব্বু খাবার সামনে নিয়ে বসে আছে। আমার পা ধরে ক্ষমা চাওয়ার কথায় সিমির প্রতি আমার রাগ কমে গেল। মনে মনে ভেবেলাম রাগে কথাটা বলে ফেলছে, আর বলবে না এমনটা প্রতিশ্রুতি দিল। তাহলে রাগ করে থেকে কি হবে? ডাইনিং রুমে এসে চেয়ারে বসলাম। শ্বশুর আব্বা খাবার কাছে আমাকে দেখে বললেন, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসতেছো না। তাই খাবার শুরু করে দিলাম। আমি এবার বেশি রাত করে খাবার খাই না, গ্যাসের সমস্যা হয়। আচ্ছা তুমি বসো, খাবার খাও। আমি খাবার খাওয়া শুরু করলে শ্বশুরাব্বা আমাকে কিছু উপদেশমূলক কথা বললেন এবং বললেন আমি যেন সিমির কথায় কষ্ট না পাই। একমাত্র মেয়ে হওয়ার কারণে সিমি যখন তখন বাবা মাকে যা ইচ্ছা তাই বলে ফেলে, তারা কিছু মনে করে না। আমার শ্বশুর আব্বা আমাকে বললেন, আমি চুপচাপ খাবার খেয়ে বললাম ঠিক আছে, কিন্তু আমাকে যে কথাটা সে বলেছে বারবার করে, ওই কথাটা আমার আত্মসম্মানে বেশি আঘাত করেছে। তাকে একটু বুঝিয়ে বলবেন। আর যাই বলুক আমাকে ছোট লোক যেন না বলে। আমি গরিবের সন্তান হতে পারি, কষ্ট করে পড়াশোনা করছি, কখনো কারো কাছে হাত পাতিনি। সে তোমাকে এই কথাটা আর বলবে না। শোনো, স্বামী স্ত্রীর ভিতরে অনেক কথা কাটাকাটি হয়, তাই বলে কি এটা ধরতে হয়? জানোই তো ওর বয়স কম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি খাবার শেষ করে বিছানায় এসে শোয়া মাত্র সিমি আমাকে জড়িয়ে ধরলো। আজকে একটু বেশি রোমান্টিক দেখাচ্ছে। আমার মনের ভিতরে এখনও কষ্টটা পুরোপুরি যায়নি, তাই আমি একটু দূরত্ব বজায় রাখতে চাইলাম, কিন্তু সিমির অতিরিক্ত রোমান্টিকতার কারণে নিজেকে আর দূরে রাখতে পারলাম না, হারিয়ে গেলাম সিমির মাঝে। সকালে খুব খুশি মন থেকে আমি বিছানায় উঠলাম। সিমি এখনও ঘুমাচ্ছে। আমাদের ফ্লাইট সকাল 10টায়, তাই তাকে ডাক দিলাম। সে উঠতে না চলে জোর করে আজকে তাকে তুললাম, কিন্তু সে আজ রাগ দেখালো না ঘুম ভাঙার কারণে। আমার প্রতি রাত থেকে অনেক আন্তরিকতা দেখাচ্ছে। হয়তো তার বাবা মা তাকে বুঝিয়েছে, তাই তার মাঝে এই পরিবর্তন। আমি আর রাগ পুষে রাখলাম না, সব কিছু ভুলে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আজকে অনেক খুশি, কারণ আমি আমার স্বপ্নের দেশ মালদ্বীপে এসেছি। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমার স্বপ্নটা সত্যি হয়ে যাবে। আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া জানলাম এবং এটাও চাইলাম যে না, আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, কখনো যেন ছোট করে কোনো কথা না বলে। জীবনে প্রথম যখন বিমানে উঠে বসলাম আমার ভেতরে অদ্ভুত একরকম শান্তি অনুভব করছিল, আর মনে মনে ভাবছিলাম এখন থেকে শুরু জীবনে আরও অনেক দেশ ভ্রমণের। 4 ঘন্টা বিমান জার্নির পর আমরা মালদ্বীপে ইয়ারু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। সেখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে আসলাম। শ্বশুর আব্বা আগের থেকে হোটেলে 7 দিনের জন্য বুকিং করে রেখেছিল। যে হোটেল আমাদের জন্য বুকিং করে রেখেছে এটা মালদ্বীপের সবচেয়ে বিলাসবহুল হোটেল। আমি যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে স্বপ্নের ভেতরে আছি। এত বড় আভিজাত্য হোটেল আমি জীবনেও দেখিনি, তাই চারিদিকে চোখ বুলেছিলাম। তখন সিমি বলল, এই তুমি এভাবে এদিক ওদিক তাকাচ্ছ কেন? লোকে দেখলে কী ভাববে? লাইফে কখনো দেখোনি এইসব, এরকম অদ্ভুতভাবে তাকিয়ে থেকো না, আমাদের কিন্তু একটা স্ট্যাটাস আছে, এই কথা মাথায় রেখো। সিমির কথায় আমি কিঞ্চিত লজ্জায় পেয়ে মাথা নিচু করে ফেললাম। রুমের ভিতর ঢুকে আমি আরও অবাক হলাম। মনে হচ্ছে রাজা বাদশাদের কামরায় আমি ভুল করে প্রবেশ করছি, কিন্তু নিজের অনুভূতিটা স্ত্রীর সামনে আর প্রকাশ করতে লজ্জিত হতে চাইলাম না। রুমে এসে ফ্রেশ হয়ে দুজনে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর সন্ধ্যায় বের হলাম ঘুরতে। আমি মনে মনে অনেক আনন্দিত হলে এখন আর সেটা প্রকাশ করতেছি না সিমির সামনে। সিমি নাকি এর আগে এখানে আরও 2বার এসেছে, এবার আমার জন্য এসেছে। আর ইন্ডিয়া, থাইল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স, ইটালি অনেক দেশ ভ্রমণ করা হয়েছে, তাই তার উচ্ছ্বাস তেমন একটা নেই। কিন্তু আমায় জীবনে প্রথমবার হওয়াতে আমি মনে মনে অনেক খুশি হলাম। 2 দিন পার হওয়ার পর আমার মনে হচ্ছিল বাড়িতে একটু বাবা মার খোঁজ নেওয়া দরকার। তারা কেমন আছে এটা খোঁজ নেওয়া আমার দায়িত্ব, কিন্তু আমি সেটা করতেছি না। ওয়াশরুমে ঢুকলাম গোসল করতে, ভাবলাম
গোসল করে এসে বাড়িতে কল দেব। কিন্তু তার আগে বাড়ি থেকে মা কল দিয়েছে। কল রিসিভ করছে সিমি। কে বলছেন? আমি রায়হানের মা। তুমি কি আমাদের বৌমা? কেমন আছো মা? রায়হান কেমন আছে? আমরা ভালো আছি। আমরা মালদ্বীপে ঘুরতে এসেছি। সেটা হয়তো আপনারা জানেন। জানার পর শুধু শুধু কল দিয়ে আমাদের ডিস্টার্ব করা আপনাদের সাজে না। তাই দয়া করে আপনার ছেলে কেমন আছে এটা জানার জন্য কল দিয়ে আমাদের মুহূর্তটা নষ্ট করে দিয়েন না। আমি বলে দিচ্ছি, আপনার ছেলে অনেক ভালো আছে। লাইফে কখনো এতটা ভালো থাকেনি। উন্নত জীবনযাপন করছে, উন্নত মনের খাবার খাচ্ছে, দু হাতে টাকা খরচ করছে। তাহলে বুঝতে পারছেন তো কতটা সুখে আছে আপনার ছেলে। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি কি এমন বলছি? আমি মা, আমার ছেলে কেমন আছে এটা নিয়ে আমার চিন্তা হতেই পারে। তার জন্য কি আমার ছেলেকে আমি কল দিতে পারবো না? আপাতত কল দিতে পারবে না। আমরা এক জায়গায় ঘুরতে এসেছি। এখান থেকে ব্রেক করি, তারপর আপনার ছেলে আপনার বাড়িতে যাবে। তখন তার সঙ্গে মন প্রাণ খুলে কথা বলেন। এখন আমাদেরকে ডিস্টার্ব করি না। সিমির এরকম রকচটা কথা শুনে আমার বোন রুনা আর থেমে থাকতে পারেনি। মায়ের কাছ থেকে ফোন নিয়ে এসে বলল, ভাবি, আপনার কি আক্কেল জ্ঞান কিছুই নেই? একজন বয়স্ক মানুষের সঙ্গে কীভাবে সম্মানের সাথে কথা বলতে হয় সেটা আপনার পরিবার আপনাকে শেখায়নি? আপনার কিসের বড়লোকি, কিসের শিক্ষিত? শিক্ষিত হয়ে যদি মানুষকে সম্মান দিতে না জানেন, তাহলে এমন শিক্ষার কোনো মূল্য নেই। আমার মা তার ছেলের কাছে কল দিয়েছে ছেলের খোঁজ নেওয়ার জন্য। আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করছেন। তাকে বলছেন আপনাকে ডিস্টার্ব করতেছে। আপনার ন্যূনতম সম্মানবোধ থাকলে শাশু বলে তাকে একটু হলেও সম্মান দিতেন। এই মেয়ে, তুমি চুপ করো। হাতের কাছে পাইলে না তোমার গালে কষে একটা থাপ্পড় লাগাতাম। তুমি সম্মান দেওয়া শিখছো আমাকে, সেই হিসাবে আমিও তোমার বড় ভাইয়ের বউ। আমাকে তুমি কোথায় সম্মান দিচ্ছ? আমি কথা বলছি তোমার মায়ের সঙ্গে। তুমি মাঝখানে এসে কথা বলা শুরু করলে কেন? আমি তো তোমার সঙ্গে কোনো কথা বলছি না। লজ্জা থাকলে কলটা এখন কাটো, আর কখনো ফোন দিবে না। কথা শেষ করে সিমি কল কেটে দিল। আমি বাথরুম থেকে গোসল করে রুমে আসতে সিমি হি হি করে হাসলো। আসলে গ্রামের মানুষদের কোনো কমন সেন্স নেই। কেন, কী হয়েছে? গ্রামের মানুষ তোমাকে আবার কি করলো? আমাকে আবার কি করবে? তোমার মা বোন যা শুরু করছে, এখানে ঘুরতে এসে শান্তি নেই। বাড়ি থেকে কল দিয়েছিল নাকি? তোমার মা কল দিয়েছিল। আমি বললাম, আমরা মালদ্বীপে বেড়াতে এসেছি, এখন আর কল দিয়ে ডিস্টার্ব করি না। ঢাকায় চলে গেলে আপনার ছেলে গ্রামে যাবে, তখন আপনার ছেলের সঙ্গে কথা বলেন। ওমা, এই কথা শুনে তোমার বোন আমার সঙ্গে যা তা ব্যবহার করলো। তার এত সাহস হয় কীভাবে? মা যখন কল দিচ্ছিল আমার কথা জানতে ছিল, তুমি একটু ভালো করে বলে দিতে যে আমি ওয়াশরুমে আছি, পরে কথা বলে নিব। এই, তুমি আবারও আমার দোষ ধরতে চাইছো? তোমার বোন যে আমার সাথে অসভ্যের মতো ব্যবহার করলো সেটা কিছু না। সিমি আবারও রেগে যাচ্ছিল দেখে আমি চুপ হয়ে গেলাম এবং বললাম, ঠিক আছে, আমি আমার বোনকে বকে দেব। তুমি তার ভাবিও সে কেন, কোন সাহসে তোমার সঙ্গে এমন ব্যবহার করে। খুব খিদে পেয়েছে, এখন চলো লাঞ্চ করতে নিচে যাই। মনের ভিতরে একটা চাপা কষ্ট রেখে সিমিকে কিছু বুঝতে না দিয়ে তাকে নিয়ে লাঞ্চ করতে বেরোলাম। আমার এখন কেন জানি মনে হচ্ছে সিমি আমার পরিবারকে কখনোই মেনে নেবে না। আমার বোন সিমির সাথে অযথা খারাপ ব্যবহার করবে না। আমার মা কল দিয়েছে, সেটা সিমি সহ্য হয়নি। হয়তো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এই কারণে রুনা সিমিকে কিছু কথা বলছে। আমি সময় করে সিমিকে আড়ালে মায়ের সঙ্গে কথা বলে নিব। আমি চুপিসারে মায়ের সঙ্গে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে এসলাম। রাত তখন 10টা। সিমি ল্যাপটপে ইংলিশ মুভি দেখছিল। কয়েকবার কল হওয়ার পর ফোন রিসিভ করলো আব্বা। আমি আব্বাকে সালাম দিতে চাইলাম, কেমন আছো? আব্বা ভালো আছি বলে ফোনটা মায়ের কাছে দিল। মা ফোনটা হাতে নিয়ে কান্না করে দিল। তোকে এত কষ্ট করে বড় করছি এই মানুষের অনুমতি নিয়ে তোর সাথে কথা বলার জন্য। তুই আমাদের ছেলে, তোর সাথে এখন কথা বলার হলে তোর বউয়ের অনুমতি নিয়ে কথা বলতে হবে। একদিন কথা না বলে তোর সঙ্গে কখনো থাকি নেই, আর তুই আমাদের সঙ্গে কথা না বলে আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছিস। বিয়ের পর এতটাই পর হয়ে গেছিস, তোর খোঁজখবর রাখার মতো অধিকার আমাদের নেই। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন মা? আমার খোঁজখবর নেওয়ার তো অধিকার কেন থাকবে না? কে তোমাকে না করছে আমার খোঁজখবর নেওয়ার? তোর বউ আমাদেরকে নিষেধ করছে আমরা যেন 7 দিনের ভেতর তোকে ফোন না দিই। ফোন দিলে নাকি তোমাদের বেড়ানো ডিস্টার্ব হবে। আমরা নাকি ডিস্টার্ব করতেছি তোদেরকে। তোর বউ আমাকে যেভাবে কথা বললো খুব কষ্ট পেয়েছে। এজন্য বলেছিলাম বড়লোক মেয়েকে বিয়ে করিস না, কিন্তু আমাদের কথা তো শুনলি না। আমাদেরকে সম্মান দিচ্ছে না,
তোকে যে কতটা সম্মান দেয় সেটা আমাদের বোঝা হয়ে গেছে। বড়লোক মুখে বিয়ে করছিস, কোটিপতি হবি এই আশায়, কিন্তু দেখবি সেখানে কখনোই সম্মান পাবি না। আম্মা, এগুলো বাদ দাও, যা হবার হবে। তুমি আজকে বিকেলে ফোন দিয়েছিলে সিমি তোমার সঙ্গে বাজে ব্যবহার করছে, তাই না? সেটা তো আমার ভাগ্যে লেখা ছিল, তাই ছেলের বউয়ের কাছ থেকে আমাকে কথা শুনতে হয়েছে। এখন বল, তোকে কি আমরা ফোন দিতে পারবো না? না পারলে নিষেধ করে দেয়, আর কখনোই ফোন দিব না। কেন ফোন দিতে পারবে না? আমরা এখানে বেড়াতে এসেছি 3 দিন হয়ে গেছে, আর 4 দিন থেকে ঢাকায় চলে যাব। হয়তো সিমি বলেছে বেড়ানোর সময় ফোন দিলে কথাবার্তা বললে একটু ডিস্টার্ব হবে, কিন্তু আমি তো আর তা বলিনি। তোমরা আমার বাবা মা, তোমাদের সঙ্গে কথা বললে আমার কেন ডিস্টার্ব হবে? বরং তোমাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে। তুই নাকি ওখান থেকে ঘুরে এসে বৌমাকে নিয়ে আমাদের এখানে আসবি? সত্যি কি আসবি? বৌমা আসবে আমাদের গ্রামে? অনেকেই বলে তোমার ছেলে বিয়ে করলো, বউ নিয়ে আসলো না। আমি ঢাকায় ফিরি, তারপর কবে যাব তোমাদেরকে জানাবো। বাহ, ভালোই তো। আড়ালে এসে বউয়ের সঙ্গে, মায়ের সঙ্গে বউয়ের নামে বদনাম করছিস। তোকে না আমার এখন মানুষ বলে মনে হচ্ছে না। কিসের সঙ্গে তুলনা দিতে ইচ্ছে করতেছে জানিস? থাক, বললাম না। বললে আবার কষ্ট পাওয়া শুরু করে দিবি। তোর তো আবার কষ্ট বেশি। আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম, সিমি হয়তো অনেকক্ষণ ধরে এসে শুনছিল, এখন আমার সঙ্গে এসে ঝগড়া শুরু করে দিল। আমি চুপ করে রইলাম। সিমি আমার কাছে এসে শার্টের কলার চেপে ধরে বলল, এই, তোকে আমি বলেছিলাম না এই 7 দিন আমরা দুজনে একান্ত সময় কাটাবো, কারোর সঙ্গে কথা বলবি না? আমি না করার পরেও তুই কেন এখানে চুপিসারে এসে তোর মায়ের সঙ্গে কথা বলছিলি? আমাকে জবাব দে। আমি বলেছিলাম না তুই ঢাকায় গিয়ে তারপর তোর ফ্যামিলির সঙ্গে যত কথা আছে মন খুলে বলিস, এখানে বলতে পারবি না? তুমি আমাকে তুই তু করে করে কথা বলতেছো কেন? আমি কি এমন অপরাধ করছি নিজের মায়ের সঙ্গে কথা বললে তোমার কাছ থেকে এরূপ ব্যবহার পেতে হবে? আমি কি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারবো না? তোমাকে আমি বিয়ে করছি বলে তোমার কাছে বন্দি হয়ে গেছি? এই, কি বললি তুই? তুই আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছিস? তোর এত বড় সাহস! তুই এত সাহস কোথায় পেয়েছিস? 2 টাকার মূল্য নেই যার, সে আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে। কালকে ঢাকায় চলে যাব, আর আব্বুকে বলবো তুই আমার সঙ্গে খুব খারাপ আচরণ করছিস। দেখি আব্বু তোকে কী করে। সিমি আমার 2টা থাপ্পড় মেরে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে পানি ঝরে পড়ল। ভাবলাম, মা বাবার অভিশাপ কি আমার উপর লাগলো, নাকি আমার অতি লোভের মাসুল এভাবে দিতে হলো? আমি দাঁড়িয়ে থাকতে সিমি বাবার নাম্বারে ভেসে আসলো আমার স্ক্রিনে। আমি কল রিসিভ করবো কিনা ভাবতেছি। 2বার কল হওয়ার পর ফোন রিসিভ করে সালাম দিলাম। অপর প্রান্ত থেকে সিমির বাবার হুঙ্কার দিয়ে বলেন, আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। শুধু তোকে না, তোদের পুরো পরিবার আমি দেখে ছাড়বো। তোকে আমি বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। আমার মেয়েও তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। এখন তো মনে হচ্ছে কুকুরের পেটে ঘি ভাত সয় না। আব্বা, আপনি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করে এভাবে অপমান করছেন? আমি কোনো অপরাধ করিনি। আপনার মেয়ে আমার গায়ে হাত তুললো, আর এখন আপনি আমাকে বকা দিচ্ছেন? আমি কি এমন অপরাধ করছি? আমি কি আমার বাবা মার সঙ্গে কথা বলতে পারবো না? বিয়ে করার সময় তো এটা চুক্তি ছিল না। আমি তোমার বাবা মাকে দেখে তোমাকে আমার মেয়ের জামাই করিনি। আমি তাদেরকে চিনি না। আর শোনো, তোমার বাবা মা বিয়েতে আসেনি, তোমাকে তো তার ছেলে মনে করে না। মনে করলে তোমার বিয়েতে আসতো। তুমি এখনও বিয়ে করছো সেটা মেনে নিত। যে বাবা মা তোমাকে ছেলে মনে করে না তাদের সাথে কথা বলার কি দরকার? আর সিমি বলেছিল 7 দিন যেন তুমি কারোর সাথে কথা না বলো, নিরিবিলি দুজনের টাইমে কাটাও, কিন্তু সেই কথাটা তুমি রাখোই নাই। এর জন্য সে খেপেছে। এখনও সময় আছে, তুমি আমার মেয়েকে কাছে সরি বলো, আর বলো কখনো তার কথাটা অবাধ্য হবে না। মেয়ে রুমে একা আছে, যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে তুমি কিন্তু বাঁচতে পারবে না, মনে রেখো। এক্ষুনি যাও, দরজার কাছে গিয়ে সরি বলো, আর বলো সে যা বলছে তাই করবে। এখানে আমার কোনো দোষ ছিল না। আমি শুধু আমার মাকে কল দিয়ে বলে দিয়েছিলাম, সেই কারণে কি আমি অপরাধী হয়ে গেলাম? তুমি দেখছি বড্ড কথা বলো। আমি যা বলছি তাই করো। এক্ষুনি যাও, সিমিকে সরি বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। আমি 1 ঘন্টা পর কল দেবো, তখন যেন জানতে পারি তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখতেছি। সিমির বাবা মেয়ের কোনো অপরাধ না দেখে আমাকে অপরাধী বানিয়ে দিল।
তার মেয়েকে আমাকে সরি বলতে হবে। এদের মতিগতি আমি বুঝতেছি না। এত সহজে আমাকে জামাই করে নিয়ে এখন আবার আমার উপর কিছু চাপাচ্ছে আস্তে আস্তে। দেখি নদীর জল কোথায় গিয়ে পড়ায়। আমি ধীর পায়ে রুমের সামনে এসে দরজায় কড়া নেড়ে সিমিকে ডাকলাম। কয়েক ডাক পড়ার পরে সিমি দরজা খুলল না। তখন আমি থেকে অনুনয় বিনয় করে বললাম, সিমি, আমার ভুল হয়েছে। তুমি আমাকে না করছিলে 7 দিন যেন আমি কথা না বলি। তারপরে মায়ের সঙ্গে কথা বলছি। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আর রাগ করে থেকো না। আমি তো তোমাকে তেমন কিছু বলি নাই বা তোমার গায়ে হাত তুলি নাই। তুমি আমাকে মারলে। প্লিজ রাগ করে থেকো না, দরজা খুলো। তুমি যা বলবে আমি তাই শুনবো। সিমি দরজা খুলে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকালো। এটা আগে বুঝলে হয়তো এত ঝামেলা হতো না। এখন থেকে ভালো করে মাথা ঢুকিয়ে রাখবে। আমি যা বলবো তাই যেন হয়, না হলে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে। আমি বুঝতে পারছি তোমার কথার অবাধ্য হলে কী হতে পারে, কিন্তু আমরা স্বামী স্ত্রী একটু না হয় রাগারাগি হয়েছে, সেটা আবার শ্বশুর আব্বাকে জানার লাগে। তিনি আমাকে কল করে কথা শোনালো। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা আমরাই মিটিয়ে নিই। ও ছোটোখাটো বিষয় নিয়ে বাবা মাকে জানানো ঠিক না। এটা ছোটোখাটো বিষয় না। আমি তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি আমার নিষেধ মানবে না, এটা কিভাবে মেনে নেব? তাই আব্বুকে জানানোর দরকার মনে হচ্ছে, কারণ আমার জন্য আব্বুই তোমাকে উপযুক্ত মনে করেছিল। এখন সেই উপযুক্ত জামাই যদি তার মেয়ে ভালো রাখার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে আমি তার কাছে নালিশ বানাবো না? আচ্ছা, ভালো করেছো। এখন আব্বাকে ফোন দিয়ে বলো তোমার আমার মাঝে সব কিছু ঠিকঠাক হয়েছে। আব্বা আমাকে বলেছে 1 ঘন্টার পর তাকে কল দিয়ে জানাতে। এখন জানিয়ে দাও। সিমি তার বাবাকে কল দিয়ে জানিয়ে দিল। তার বাবা মনে হয় অনেক খুশি হয়েছেন তার মেয়ে কাছে আমাকে ছোট করে। আরও সিমি অনেক খুশি হইল আমার গায়ে হাত তোলার পরও আমি তার কাছে নত হলাম এই কারণে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, যেভাবে হোক সিমির বাবার কাছ থেকে নিজের একটা ব্যবসা দাঁড় করিয়ে নিয়ে একটা আলাদা থাকবো। আমি নিজের থেকে ইনকাম করে চলতে চেষ্টা করব। তাহলে তাদের উপর কথা আমার উপর চাপিয়ে নিতে পারবে না। আমার নিজেরও একটা আত্মসম্মান থাকবে। মালদ্বীপ থেকে চলে আসার পর আমি সিমিকে বললাম তাকে নিয়ে গ্রামে বাবা মার কাছে যাব। সিমি গ্রামে যাবে না সাফ জানিয়ে দিল। অনেক বুঝিয়ে চেষ্টা করে না পেয়ে শাশুড়িমাকে বললাম সিমিকে বোঝাতে, কিন্তু তাতেও কাজ হলো না। সিমি কোনোভাবে গ্রামে যেতে রাজি না। শ্বশুর আব্বা আমাকে বলছেন মেয়ে যখন চাচ্ছে না গ্রামে যেতে, এখন আর জোরাজুরি করো না, কয়েকদিন পর নিজের থেকে যাবে। এখন তোমার বাবা মা বোনকে আমাদের এখানে আসতে বলো। বিয়ের পর ওদের সঙ্গে আমাদের এখনও দেখা হয়নি। আমরা একসঙ্গে হয়ে কথা বলি। ওরা কয়েকদিন এখানে এসে ঘুরে যাক। সিমির বাবা ফোন দিয়ে আমার আব্বার সঙ্গে কথা বললেন, তাদেরকে আসতে বললেন এখানে। সিমির বাবার কথায় আব্বা ঢাকায় আসতে রাজি হলো। কয়েকদিন পর আব্বা আম্মা রুনা ঢাকায় আসলো। তাদেরকে বাস স্টেশন থেকে নিয়ে আসতে আমি গেলাম। একটু আগে আব্বা আম্মা গাড়ি থেকে নেমে রাস্তার সাইডে বোনকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এত দামি গাড়ি থেকে নামতে দেখে আব্বা আম্মার চোখে মুখে খুশির ঝলক। মা বাবা সবসময় চায় সন্তান ভালো মতো জীবনযাপন করুক। আমাকে এত দামি গাড়িতে থেকে বের হতে দেখে তাদের ভালো লাগছে, তাই তারা খুশি। বড়লোকের মেয়েকে বিয়ে করে পর হয়ে যাব এই ভয়ে বিয়েতে রাজি হয়তো হয়নি। লোভের পরিণতি, প্রথম পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।